রাম মন্দিরের প্রভাব কতটা পড়লো বাংলায় বিশ্লেষণ করলেন অর্কপ্রভ সরকার রাজনৈতিক বিশ্লেষক। দেখুন, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের রাম মন্দির উদ্বোধন হতে বাকি আর কয়েকটা ঘন্টা দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে রাম আবেগ কার্যত বিস্ফোরণ ঘটেছে। এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে রাম মন্দিরের অভিঘাত কতটা পড়বে সেটা নিয়ে পণ্ডিত মহলে জোর তর্ক বেঁধেছে। কিছু পণ্ডিত প্রবর বলছেন রাম হচ্ছে আর্যাবত্যের দেবতা, বাংলার মাটিতে রামচন্দ্রের পুজো হয় বটে, কিন্তু রামকে নিয়ে উন্মাদনা আবেগ সেটা পশ্চিমবঙ্গে হবে না। আসলে আমরা ভুলে গেছি আমরা যে সময় দুর্গাপুজো করি সেটা হচ্ছে রামচন্দ্র প্রবর্তিত অকাল বোধন। যদি রামচন্দ্র প্রবর্তিত অকাল বোধন আমরা না করতাম তাহলে যে সময় বাসন্তী পুজো হয় সে সময় আমাদের শারদোৎসব হওয়ার কথা। কথিত আছে রাবণ বধের জন্য রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন। পুজোর উপাচার হিসাবে 108টা পদ্ম থাকার কথা ছিল, কিন্তু একটা পদ্ম কম থাকায় রামচন্দ্র নিজের চোখের মণি মাকে পুজোর নৈবেদ্য হিসাবে দিতে চেয়েছিলেন। সেই জন্য দেখবেন যে তীরধনুক নিয়ে নিজের চোখের মণির উদ্দেশ্যে তাক করা রামচন্দ্রের ছবি। তাই যে অকাল বোধনের প্রবক্তা রামচন্দ্র, সেই রামচন্দ্রের অভিঘাত কি পশ্চিমবঙ্গে পড়বে না? যারা বলছেন আর্যাবত্যের প্রাণের ঠাকুর রামচন্দ্র, আমার মনে হয় তারা বিষয়টার গভীরে গিয়ে বিশ্লেষণ করছেন না। এই পশ্চিমবঙ্গ থেকেও কর সেবার জন্য বহু মানুষ গিয়েছিলেন। মুলায়ম সিং সরকারের স্টেট আর্মড কনস্টেবলারি, তাদের গুলিতে কর সেবকের মৃত্যু হয়েছিল। আবার রাম মন্দির নির্মাণের জন্য যে অর্থ সংগ্রহ করছে রাম মন্দির ট্রাস্ট, তাতে শুধু উত্তরবঙ্গ থেকে 17 কোটি টাকা উঠেছে, আজ থেকে 10 দিন আগের হিসেব বলছি। তাই রাম মন্দিরকে কেন্দ্র করে আবেগ উত্তর ভারত, মধ্য ভারত, আমাদের এই গঙ্গার পশ্চিম কূল আর বিন্ধ্য পর্বতের দক্ষিণে সারা ভারতবর্ষেই পড়বে। এর থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকা হয়তো ভুল হবে। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখুন, রাম মন্দিরে শুধু কিন্তু ভগবান রামের মূর্তি থাকবে না বা রামলালার মূর্তি থাকবে না, ওখানে নিষাদরাজ, শবরী মাতা, বাল্মীকি এবং কি জটায়ুর মূর্তি এবং মন্দির থাকবে। নিষাদরাজকে মুসাহার সম্প্রদায়ের লোকজন পুজো করে। পিছিয়ে থাকা অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষদের কাছে বাল্মীকি উপাস্য। জটায়ুর পুজো অনেকে করেন। অর্থাৎ রাম মন্দির শুধুমাত্র রামের মন্দির নয়, সমগ্র হিন্দুদের চেতনা এবং ভাবনার পরিচায়ক। শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। বিশ্বের প্রাচীনতম আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হল রাম মন্দির। কয়েক লক্ষ মানুষের আত্মবলিদানের মাধ্যমে আজকে এই রাম মন্দির নির্মাণ হচ্ছে। তাই বলে শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছিল। সেই বৈঠকে বিজেপি সর্বপ্রথম বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনের ডাককে সমর্থন করে। তারপর সরজু, গোমতী, গঙ্গা, যমুনা দিয়ে অনেক জল বইছে। 1989 থেকে 2024 35টা বসন্ত পেরিয়ে এসছি আমরা। আদবানিজি সোমনাথ মন্দির থেকে অযোধ্যা রথযাত্রা করেছিলেন। বয়সে নবীন নরেন্দ্র মোদী ছিলেন তার একেবারে ডান হাত। সেই মোদীজি দেশের প্রধানমন্ত্রী, তিনি যজমানের ভূমিকায় থাকবেন। নবদ্বীপর আদবানিজি উপস্থিত থাকবেন। এক আশ্চর্য সমাপতন। অযোধ্যা ছেয়ে গেছে হোর্ডিংয়ে, ব্যানারে। অনেকে বলছেন যোগী আদিত্যনাথের সঙ্গে মোদিজির একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে, অদৃশ্য প্রতিযোগিতা।
আমার মনে হয় ব্যাখ্যাটা ভুল। যোগী আদিত্যনাথ বয়সে অনেক নবীন, 51 বা 50 তার বয়স, তার রাজনৈতিক জীবন পড়ে আছে। আগামী 10 বছর হয়তো মোদিজি প্রধানমন্ত্রী থাকবেন। মোদিজির ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হতে পারে, 75 বছর হলে মার্গদর্শন মণ্ডলীতে চলে যাওয়া। মোদিজির উত্তরসূরি কে হবেন তা নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে কারোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু সেই সময় এখন নয়। 31,000 কোটি টাকার বিনিয়োগ শুধু হয়েছে অযোধ্যায়। নতুন বিমানবন্দর, নতুন স্টেশন, রাস্তাঘাট, পরিকাঠামোর আমূল বদলে গেছে এবং অযোধ্যাবাসীর এখন উপার্জনের নতুন নতুন পথ খুলেছে। রাম মন্দির হিন্দু জাতীয়তাবাদের প্রতীক তো বটেই, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল হচ্ছে রাম মন্দির, এবং একই সঙ্গে নতুন ভারত যে প্রগতির সড়কে যাত্রা শুরু করেছে সেই যাত্রার অনুঘটক হিসেবে কাজ করবে রাম মন্দির।